আমাদের আজকের ফিজিক্সের একটা খুব বিখ্যাত বিষয় নিয়ে আলোচনা হবে, মানে ফিজিক্সের খুব পাওয়ারফুল বা শক্তিশালী একটা টুল বলা যায় এটাকে। টুল এই কারণে বললাম যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম বা বাস্তবিক বিভিন্ন পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যা সলভ করার ক্ষেত্রে এই দুটা ভয়ঙ্কর ভালো টুল হিসেবে কাজ করে। মানে হাতে কোনো অপশন না থাকলে এই দুটো নিয়ে আমরা ট্রায়াল দিয়ে দেখতে পারি যে ঘটনা কতটুকু আগায়। এবং আশা করি এই দুটা নাম অবশ্যই সবাই জানো। একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, আর সেকেন্ডটাও আরেকটা সংরক্ষণ সূত্র, সেটা আরো বেশি পপুলার, অনেক অল্প বয়স থেকে আমরা জানি, শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির সংরক্ষণশীলতা সূত্র। আজকের আমরা এর খুব ডিটেইলে যাব না, আমরা যাব এগুলো কি করে ব্যবহার করতে হয়। আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি এবং ভরবেগের সংরক্ষণ সূত্র ধরে নিচ্ছি, তোমাদের অন্যান্য এপিসোডে খুব ভালো করে বর্ণনা করা হবে। তো প্রথমে আমরা একটু খেয়াল করে দেখি যে সংরক্ষণ কথাটা মানে কি, ইংরেজিতে যেটাকে বলে কনজারভেটিভ বা সংরক্ষণ কথাটা একটু ভালো করে মনে রাখবা। যে কোনো জায়গায় যদি কোনো কিছুকে কনজারভেটিভ বলি বা সংরক্ষণশীল বলি, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে সে নিজেকে সংরক্ষণ করতে পারে, মানে আগে যা ছিল পরেও তাই থাকবে, আগে যা পরেও তা। সে আগে আর পরে কার সাপেক্ষে ডিটারমিন করতেছো? সময় সাপেক্ষে। এই কথাটা একটু মাথায় রাখো, সময়ের সাথে সাথে এই জিনিসটার ভ্যালু চেঞ্জ হতে পারবে না। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি কি? টাইম পাস হবে কিন্তু শক্তি একই অ্যামাউন্টে থাকবে। যে কোনো একটা অকারেন্স, সাপোজ ধাক্কাধাক্কি, কোনো একটা জায়গায় গিয়ে বাড়ি খাইছে একটা বল, এর পর এবং আগে টোটাল এনার্জি পরিমাণ সেম থাকবে। একইভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? যে একটা বল ছিল, আরেকটা বল ছিল, সে অন্য একটা বেগ নিয়েছিল, সেটা u1, এটা u2, তাহলে তাদের একটা নির্দিষ্ট ভরবেগ ছিল m1 u1 এবং এটা হচ্ছে m2 u2। তাহলে এই দুইটা অলরেডি আছে, তাদের এখনো কোনো রকম ঘটনা ঘটেনি, ধাক্কাধাক্কি হয়নি। তাহলে অলরেডি কতটুকু আছে? m1 u1 একটা ভেক্টর কেন? ভরবেগের মধ্যে বেগ ব্যাপারটা আছে, আর এরই সাথে আরেকটা কত? m2 u2। তাহলে ভেক্টরের ক্ষেত্রে এরকম যোগ করতে পারি আমরা। টোটাল এখন কত? m1 u1 প্লাস m2 u2। এই অক্ষরগুলো সংখ্যাগুলো সবাই বুঝি, আমরা একটু ভেক্টরিয়াল ভাবে বোঝার চেষ্টা করি। আগে ডান দিকে একটা ভেক্টর লম্বা, তার মানে ধাক্কাধাক্কি যদি হয়, এরপরে যাই ঘটুক না কেন এতটুকু শেয়ার, সেই ভরবেগটার পরিমাণও কত থাকতে হবে? এই এতখানি লম্বা, তার মানে সেটার পরিমাণটুকু থাকতে হবে এত, হয়তো ডিফারেন্ট ওয়েতে। কিভাবে? এটা ছিল এতটুকু দৈর্ঘ্য, এটা ছিল প্রায় সমান, এমন হতে পারে এটা হয়ে গেছে এতটুকু অনলি m1 v1, আর বাকি পুরাটাই কত হইতে হবে তখন? m2 v2। তাহলে একটা বড় জিনিস কিন্তু আমরা শিখলাম যে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ভাবে কিন্তু তাদের মান চেঞ্জ হতে পারে। চেঞ্জ হবে না কোনটা? তাদের যোগফল। তো আবার একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা ক্লাস 9 থেকে পড়তে অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো সব সরলরেখা বরাবর রাখতে অভ্যস্ত। ভেক্টর মাত্রই কি একদিকে হইতে হবে সবকটা? অবশ্যই না। এমন যদি হয় যে আদি একটা ভেক্টর p1 হচ্ছে আদি ভরবেগ, আর বাকিটার ভরবেগ ছিল এমন, তাহলে শুরুতে তাদের লব্ধি ভরবেগ বা টোটাল ভরবেগ কত ছিল? আমরা ভেক্টর যোগের নিয়ম থেকে জানি p1 তার মাথায় যোগ করব কি? বাকিটার পা, p2, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে এটা হবে কি? আদিতে কতটুকু আছে। তাহলে এতটুকু শিওর আমি জানি না p1 চেঞ্জ হয় কি হবে, ইচ্ছা করে p1 i লিখলাম, p2 i লিখলাম। ইনিশিয়াল আদিতে শুরুতে ধাক্কাধাক্কি করেনি, এখন এরপর অনেক ধাক্কাধাক্কি হবে তা জানি না, আমি শুধু জানি এই ভেক্টরটা কি থাকতে হবে? সমান ভেক্টর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, এর মানও চেঞ্জ হতে পারবে না, দিকও চেঞ্জ হতে পারবে না। তাহলে এটাকে সমান্তরালে টেনে নিয়ে আসি, তার মানে ওদের ধাক্কাধাক্কির পরেও একটা ভেক্টর থাকতে হবে যার অ্যামাউন্ট হবে এতটুকু। পি টোটাল লিখলাম, পি টোটাল, এখানেও তাই থাকতে হবে, পি টোটাল। এখন এটা অনেকভাবে তৈরি হতে পারে না? এই যে চাইলে কি এভাবে হওয়া সম্ভব, চাইলে এভাবে হওয়া সম্ভব। তার মানে দেখো ইন্ডিভিজুয়াল উপাংশগুলো কিন্তু চেঞ্জ হতে পারছে, তাদের আদি ভরবেগের ডিরেকশনও চেঞ্জ হতে পারবে, কিন্তু চেঞ্জ হতে পারবে না যেটা টোটাল ভরবেগ। ঠিক আছে? তাই ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জেনে একটু আগাবো। আরো একটা বিষয় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই, আমাদের অনেকের ধারণা আমরা একটা ফিজিক্স ভালো জানি কিংবা বুঝি কারণ সূত্রটা সহজ বা সোজা। এটা কিন্তু খুবই ভুল ধারণা। একটা সূত্র সোজা এটা কখনই মিন করে না ওইটা সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে, তুমি ওই সূত্রটা সব জায়গায় খাটাতে পারো কিনা। যত কঠিন সিচুয়েশন আসবে, যত কঠিন বা হার্ড প্রবলেম সলভ করতে ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে পারো কিনা, সেটা নাম হচ্ছে সূত্রটা তুমি ভালো করে বোঝো। তাই একটা ফিজিক্সের সূত্র ভালো করে জানা এর অর্থ এই না যে ফিজিক্সের সূত্রটা সোজা হতে হবে। কঠিন বা সোজা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ফিজিক্সের সূত্রটা ডিটেইলে জানো কিনা। শুনতে কেমন শোনা এটা ম্যাটার না, কারণ পদার্থ বিজ্ঞানীরা কখনো নিজেরা সূত্র দেয় না, প্রকৃতির সূত্রগুলো কি করে? বের করে নিয়ে আসে। পদার্থ বিজ্ঞানীদের একটাই কাজ, সেই কঠিন বা সহজ সূত্রগুলোকে বের করে নিয়ে আসা, যে এই জগৎটা কি কোন নিয়মে চলতেছে। তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাই বা অ্যাপ্লিকেশনে যাবো। আসলে আজকে আমরা থিওরিতে যাব না, এগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়। এবং একটা সূত্র যত বেশি অ্যাপ্লাই করতে জানবা, যত বিভিন্ন ক্ষেত্রে, তত বুঝতে হবে ওই সূত্রের উপর তোমার দক্ষতা বা কন্ট্রোল ভালো। যেমন আমরা ছোট্ট কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি এবং এগুলোকে সলভ করতে বলবো। কিরকম? সাপোজ একটা হেলানো তল যার উচ্চতা হচ্ছে h এবং θ1 কোণে হেলানো, ওকে, আর এই তলটার দৈর্ঘ্য হচ্ছে s।
এই মাথায় একটা বল রেখে দেওয়া আছে এবং আরেকটা হেলানো তল, সেটা আরেকটু খাড়া, সেটার হাইট হচ্ছে h কিন্তু আনতি হচ্ছে θ2 এবং তার ডিসটেন্স মনে করো এটা s1 এটা s2। এখানে ওই বলটাই রাখা আছে, কোনো রকম ঘর্ষণ নাই, আমরা ধরে নিচ্ছি ঘর্ষণহীন। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা যখন ছেড়ে দিবে অবশ্যই কি অভিকর্ষে টানে নিচে গড়াতে শুরু করবে, করতে 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 এই মাথায় চলে আসবে একটা সময়, অনেক বেগ বেড়ে যাবে অলরেডি, কারণ শুরুতে শূন্য ছিল, ত্বরণ তাকে ধাক্কায় ধাক্কায় বেগটা বাড়ানো শুরু করবে, একটা সময় শেষে একটা বেগ পাবা, এই বেগটা কত হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা একটা সলিউশন মেথড দেখি, মানে আমরা ন্যাচারালি যেভাবে সলভ করি খুবই সিম্পল। হেলানো তলের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে এই বলটাকে নিচে ফেলতে বাধ্য করে কে, একমাত্র বলই আছে এখানে এমজি, একটাই মাত্র বল, কিন্তু এমজি তো তাকে খাড়া ফেলতে চায়, খাড়া ফেলার কোনো ওয়ে নেই, কারণ একটা হেলানো তল ভেদ করে চলে যেতে হবে। তাহলে দেখি একমাত্র ওয়ে হচ্ছে এই অংশটা, তাহলে এমজি ওই অংশে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা থিটা 1 পাম পরে দেবো না, তাহলে একটু কত আমরা জানি 90 মাইনাস থিটা, তাহলে এতটুকু থিটা, কারণ কি দেখো এটা থিটা, এটা 90 পুরোটা 180 হতে হবে, ফলে এতটুকু হবে 90 মাইনাস থিটা। আবার এই পুরোটা কত হতে হবে 90 ডিগ্রি, যেহেতু এটা অলরেডি 90 মাইনাস থিটা, আর কত যোগ করলে 90 হবে, থিটা যোগ করলে, তাহলে এই হচ্ছে থিটা। তাহলে আমরা জানি এই একটা মূল ভেক্টর, মানে এটা পুরোই ভেক্টরটা গিভেন দেওয়া আছে, এটার এই দিক উপাংশ হবে, মনে রাখবা কথাটা, মূল ভেক্টর যেটা দেওয়া আছে আর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, ওই দিকের মধ্যবর্তী কোণ এখানে কত থিটা, ফলে মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। একইভাবে আর কোনো নতুন সূত্র না, mg মূল ভেক্টর, ওই দিকের মধ্যবর্তী কোণটা কত 90 মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারি mg cos 90 মাইনাস থিটা, দ্যাট ইজ mg sin থিটা। তাই এই জন্য আমরা সহজে মনে রাখি কোনো একটাকে যদি cos থিটা ভেঙে ফেলো তার 90 ডিগ্রিটা কত হবে 90 মাইনাস থিটা। তাহলে একটু চিন্তা করতে পারি আমরা, এই বরাবর তাকে ফেলতে হেল্প করতেছে কে mg sin থিটা, এই বলটা, তাহলে ত্বরণ কতটুকু আমরা জানি f = ma, তাহলে এতটুকুই কি আসলে ত্বরণ, তাহলে একটুকে আমরা বলি কার্যকরী ত্বরণ, কারণ এখানে আর কোনো ঘর্ষণ বল বা বাতাসের বাধা হ্যান নেই, তাহলে কার্যকরী ত্বরণ। তো এখন আমাদের জানতে হবে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা যে গতি সূত্রগুলো জানি v = u + at, s = ut + half at square, এরকম আরো একটা সূত্র জানি যে v square = কি u² + twice as। মজার ব্যাপার খেয়াল করছো, এখানে বেগ, এখানে ত্বরণ, আদি বেগ, এই সবকটা কেমন রাশি, স্কেলার না ভেক্টর, ভেক্টর রাশি। অদ্ভুত হলেও সত্য, ভেক্টর রাশি এরকম সরাসরি যোগ করে দেওয়া যায়, ভেক্টর রাশির জন্য আমরা জানতাম না জ্যামিতিক পদ্ধতিতে যোগ করতে হয়, অথচ দেখো একটার উপর আমরা কোনো ভেক্টর সাইন দেইনি, সরাসরি যোগ করে চলে গেছি। তো সরাসরি যোগ করা যায় কখন ভেক্টর, বীজগণিতের মতো করে আমরা জানি এরকম, এখানে 3 মিটার গেল একটা লোক আর এখানে গেল 4 মিটার, আমরা কি কখনো সরণকে বলি 7 মিটার, আমরা সেই জ্যামিতি করি √3² + 4² = কত হয় 5, এভাবে জ্যামিতি করে বের করতে হয়। কিন্তু একটা মাত্র ওয়ে যখন আমাদের এত কিছু চিন্তা করা লাগবে না, সেটা যদি একই দিকে আরো যায়, 3 মিটার গেল কোনো দিক চেঞ্জ না করে একই দিকে গেল, তাহলে আমার বারবার কথাটা বলতে হবে না সে ডানে গেল আবার ডানে গেল আবার ডানে গেল, এই কথাটা বারবার মেনশন করতে হবে না, কারণ আমরা জানি তার যাওয়ার রাস্তা কয়টা, একটাই। তখন আমরা সরাসরি কোনো ভেক্টরের সাহায্য না নিয়েই বলে দিতে পারি মোট গেল 7 মিটার। তাহলে এই সূত্রগুলো যেহেতু লিখে ফেলছে স্কেলার ভাবে, কোনো রকম ভেক্টরের অ্যাঙ্গেল, কোনো রকম জ্যামিতিক পদ্ধতি নিয়ে ভাবতে হয়নি, তার মানে মনে মনে আমরা জানি এই জিনিসটা, কখন হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে এই সূত্রগুলো খাটবে একটা মাত্র দিকে, দিক পরিবর্তন হতে পারবে না, কারণ দিক পরিবর্তন হলেই আমরা মাত্র দেখালাম সেটা সরাসরি যোগ করে দেওয়া যায় না, মধ্যবর্তী কোণ বিবেচনা করতে হয়। তাহলে একটা মাত্র দিকে খাটে, কিন্তু জগতের গতি কি সব একমাত্রিক, সব কি সরলরৈখিক গতি, আমরা কোনো বস্তুকে ঘুরতে দেখি না, তাহলে একটা জিনিস যখন ঘোরে সেটা কি সরলরেখায় ঘুরতেছে, বৃত্ত পথে ঘোরে, তাহলে বৃত্ত একমাত্রিক থেকে কোথায় চলে আসলাম আমরা 2D রাস্তায় চলে আসলাম। একটা মাছি যখন উড়তে থাকে তখন আমরা 2D থেকে কোথায় চলে গেলাম 3D তে। সো আমরা এই সূত্রগুলো নিয়ে বসে থাকলে চলবে না, কারণ এটা 1D তে খাটে। কিন্তু মজার ব্যাপার আমরা অলরেডি জানি যে কোনো একটা দিক দেওয়া থাকলে তাকে কি করা যায়, চাইলে উপাংশে ভেঙে নিতে পারি। উপাংশের মানে হচ্ছে আমরা 3টা স্বাধীন দিকে ভাগ করে নিতে পারি, ফলে এরপর সূত্রগুলো, এই সূত্রগুলো ধরেই শুধু x অক্ষ খাটানো যাবে, এই সূত্রই শুধু y অক্ষে খাটানো যাবে, কারণ তাতে সূত্রের কোনো ব্যাহত হয়নি। সূত্র বলছে কি একটা মাত্র দিকে, আমি পুরা সূত্রটাই কোন ক্ষেত্রে খাটাইছি y অক্ষে, একটা মাত্র দিকে, এবং পুরা সূত্রটাই তুমি z অ্যাক্সিসে খাটাতে পারো। এটাই হচ্ছে আমাদের টেকনিকটা। তাহলে খেয়াল করো এখানে রাস্তার দৈর্ঘ্য কত, মানে সরণটা কত s, তাহলে একটা মাত্র দিকে যেহেতু সূত্রগুলো খাটবে, ত্বরণটাও নিতে হবে কোন ক্ষেত্রে, খাড়া না ওই বরাবর, ওই রাস্তা বরাবর। তাহলে রাস্তা বরাবর ত্বরণ কতটুকু আছে g sin θ, অবশ্যই g না g sin θ, এক রাস্তা বরাবর আমার সূত্র খাটাতে হবে। তাহলে আমরা সূত্রে যেহেতু বেগ চাইছি, শেষ বেগটা,
আমার স্মরণ দেওয়া আছে, ত্বরণ জানি, তাহলে নিশ্চয়ই টাইম নিয়ে কোনো সূত্র অ্যাপ্লাই করবো না, এমন সূত্র অ্যাপ্লাই করবো যেটার মধ্যে বেগ আছে, যেটা বের করতে হবে, এবং ছেড়ে দেওয়া বস্তু, সো আদিবেগ কি হবে এখানে 0, তাহলে ভি স্কোয়ার সমান আদিবেগ স্কোয়ার যোগ 2 অ্যাক্সেলারেশন কোন বরাবর, যে রাস্তায় অ্যাপ্লাই করবা, যে রাস্তায় অ্যাপ্লাই করছি ওই বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, তারপর ওই রাস্তার স্মরণটা এস। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু 2g সাইন থিটা ইন্টু এস। এখন আমরা দেখি সাইন থিটাকে কত বলা যায়। সাইন থিটা সমান লেখা যায়, আমরা জানি সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাইন থিটা লম্ব, কোণের বিপরীত বাহুটাকে বলে লম্ব, এটা হচ্ছে কি তাহলে উচ্চতা h, এই যে এখানে দেওয়া ছিল, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ কত s ইনটু s, তাহলে s কাটা গেল, থাকলো 2gh। এবং মজার ব্যাপারটা এভাবেই ফিজিক্সে খেয়াল করতে হবে। মজার ব্যাপার, ফিজিক্স কখনো নিজে দিয়ে দেবে না, নিজেকে বের করতে হবে, চিন্তা করতে হবে সেটা কেন। খেয়াল করে দেখো, এটা অনেকের কাছে কেবল একটা সূত্র, ভি সমান √2gh, কিন্তু আমরা প্রশ্ন করবো এভাবে, এই যে শেষ বেগটা এটা কার উপর নির্ভর করতেছে? এই জি এর উপর তোমার কোনো হাত আছে? পৃথিবী বস্তুকে টানবে, দুজনে ভর ফিক্সড, সো এই জি এর ব্যাপারে তুমি কোনো কথা বলে লাভ নেই। তাহলে একমাত্র ডিফাইন করতেছে কে? উচ্চতা। এবং এখানে সূত্রের মধ্যে কোথাও কোনো থিটা আছে? তার মানে এটা θ1 কোণে ছিল না, θ2 কোণে ছিল না, θ3, এটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে এই আনত তলের উচ্চতাটা কত। যেহেতু দুইটা আনত তলেই উচ্চতা সেম, কোথাও কোনো থিটার নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্স নেই, তাহলে আমরা বলতে পারি এখানেও বেগ যা হবে এখানেও বেগ কি হবে? অবিকল। ঠিক আছে, সূত্রকে ইন্টারপ্রিট করা শিখবা। আই মিন এই সূত্র তোমার সঙ্গে যাতে কথা বলতে পারে, সূত্রকে জিজ্ঞেস করবা বেগ তুমি কার সাথে চেঞ্জ হও, কোন জিনিসটা চেঞ্জ করলে তুমি চেঞ্জ হও, কোন জিনিসটা ফিক্স থাকলে তোমার কোনো ভেরিয়েশন ঘটানো যাবে না। যেমন এখানে আমরা বলতেছি জি সবসময় কনস্ট্যান্ট থাকে, একমাত্র ভেরিয়েবল বা আমার হাতে আছে এইচ, তুমি এটাকে আরো উচ্চতায় তোলো, মানে এটা একটা হেলানো তল, তুমি ধরে আরো উচ্চতায় তোলো, তুমি দেখবা লাস্টে আঙুল রাখলে আরো বেশি ব্যথা পাচ্ছ। তার অর্থ কি? এখানে বেগ বেড়ে গেছে, কারণ বেগটা বাড়বে যদি এইচ কে বাড়ানো হয়। আর এটাকে আরো হেলায় দাও, তাহলে কি দেখতে পাবা? বেগ লাস্ট বেগটা আরো কম হবে। তো এটাই হচ্ছে সলভ করার একটা জেনারেল মেথড, আমরা এভাবে সলভ করতে অভ্যস্ত। এবং লাস্টে কত আসছে সমীকরণটা? ভি সমান √2gh, এটা মাথায় রাখো। এখন আমরা একটা নতুন ব্যাপার খেয়াল করবো, যে আমাদের আসলে এত কষ্ট করার দরকার নেই। আমরা এই মাত্র যে মেকানিজমটা ফলো করলাম সূত্র সলভ করে করে, সেটা হচ্ছে গতি সূত্রে ভেঙে ভেঙে, এটা মিলবেই, এটা অবশ্যই মিলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটু হেল্প নিতে পারি। কখন এই হেল্পগুলো নিতে পারবো? খেয়াল করে দেখো, এই উচ্চতায় আছে বস্তুটা এবং তার কোনো বেগ নাই, তাহলে এই উচ্চতায় আছে বস্তুটা এবং তার কোনো বেগ নাই, তাহলে কি তার ভিতরে কোনো শক্তি নেই? অবশ্যই আছে শক্তি, কিন্তু কেবল গতি শক্তি না। এই যে এটা যদি রেফারেন্স হয় বা ভূমি হয়, সেই ভূমি থেকে সে এই উচ্চতায় আছে, তাহলে আমি বলতে পারি এই অবস্থায় তার মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে বিভব শক্তি, সম্পূর্ণরূপে বিভব শক্তি, এবং সেটার মান কত? mgh আমরা জানি। এবং আমরা এটাও জানি শক্তি সংরক্ষণশীল থাকে, শক্তি চেঞ্জ হয় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে এটা যখন নিচে পড়বে পড়তে পড়তে বেগ অনেক বেড়ে গেল, একটা সময় অনেক বেশি বেগ, সেটাই আমার বের করতে হবে। এখানেও শক্তি কত থাকতে হবে? টোটাল mgh। তাহলে এখানে শক্তিটা চেঞ্জ হতে পারবে না, কিন্তু এখানে উচ্চতা তো কত হয়ে গেল? 0। তার মানে এখানে কোন রকম বিভব শক্তি কিন্তু নাই, শক্তি তারপর হারাইতে পারে না। তা কি হিসেবে শক্তিকে দেখতে পাচ্ছি? এখানে গতি হিসেবে। তাহলে আমরা এখানে লিখবো, এখানে যেটা পাওয়া যাচ্ছে টোটাল শক্তিটাই কি শক্তি? গতিশক্তি। এবং গতিশক্তি সমান আমরা ফর্মুলা জানি, 12 mv²। তাহলে শক্তি সংরক্ষণশীলতা কি বলে? এই সর্বোচ্চ বিন্দুতে যে শক্তি সর্বনিম্ন বিন্দুতেও একই পরিমাণ শক্তি থাকতে হবে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে শক্তি হচ্ছে mgh, আর সর্বনিম্ন বিন্দুতে শক্তি হচ্ছে 12 mv²। দেখো কত সুন্দরভাবে মিলে গেল, v সমান √2gh। কোন উপাংশে ভাঙা লাগে নাই, বেগ কোন দিকে, উচ্চতা কোন দিকে ভাবা লাগে নাই। এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন হয় যে বেগ এই দিকে, উচ্চতা এই দিকে, আমরা এই সমীকরণ সাজালাম কিভাবে? একমাত্র পারলাম এই জন্য, শক্তি কি ভেক্টর রাশি? শক্তি একটা স্কেলার রাশি, ফলে কোন দিকে বেগের দিক ওটা কিন্তু আমার মাথা ব্যথা না, টোটাল এনার্জি বেগের দিকের উপর নির্ভর করবে না। ঠিক আছে, তোমার গা থেকে কত বেশি পরিমাণ শক্তি ব্যয় করতে হবে ওকে ওই গতি শক্তি দিতে, সেটাই হচ্ছে মুখ্য ব্যাপার। কোন দিকে দিচ্ছ সেটা ব্যাপার না, শক্তি কত হারায় যাচ্ছে। তো তাহলে দেখলা যে একটু আগে একই অঙ্ক, আমরা হয়তো সহজ অঙ্ক নিয়ে ডিল করতেছি, তারপর একটা সহজ অঙ্ক করতে গিয়ে আগে জি কে সাইন থিটা উপাংশে ভাঙতে হয়েছে, পরে সাইন থিটার ফর্মুলা বসাইতে হয়েছে, তার মানে উপাংশ নিয়ে অনেক কমপ্লেক্সিটি তৈরি করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমার হাতে এত বড় একটা শক্তিশালী টুল থাকা সত্ত্বেও আমরা কেন ব্যবহার করবো না? তো এটা বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই শক্তি সংরক্ষণশীলতা নীতি জানি, যে একটা পয়েন্টে শক্তি যত, অন্য পয়েন্টে সেটা চেঞ্জ হবে না, যে ফর্মেই আসুক না কেন শক্তির টোটাল পরিমাণ কি থাকবে সবাই জানে। কিন্তু যেটা জানি না, এইটাকে কাজে লাগে
প্রবলেমকে এত শর্ট করা যায়। ঠিক আছে, তাই এটার নাম হচ্ছে আমি সূত্রটা বুঝি। সূত্রটা যে কোনো ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি, তখন ভয় পাবো না যে এই ক্ষেত্রে এটা খাটবে। তো এই বিষয়টি হচ্ছে সূত্রকে বোঝা।